প্রথমেই বলে রাখি, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন, কারণ এই সমস্ত কাহিনীগুলো আমাদের জানার খুব প্রয়োজন রয়েছে। আমরা অনেকেই আছি মহারানা প্রতাপ সম্পর্কে জানি, কিন্তু সেটা পাঠ্যপুস্তক থেকে সেটা সম্ভব হয়নি। সম্ভব হয়েছে বিভিন্ন নেট মাধ্যম, জ্ঞানী গুণীজনের লেখা থেকে। পাঠ্যপুস্তক তো পৃষ্ঠার পর পৃষ্ঠা ভরে গেছে বাবর, আকবর, হুমায়ুন দিয়ে। এই সমস্ত কাহিনীগুলো দিয়ে পাঠ্যপুস্তক ভরে দেওয়া হয়েছে, তাতে আমার কোনো দুঃখ নেই। দুঃখ শুধু একটা জায়গায়, প্রায় মুছে ফেলা হয়েছে এমন কিছু সত্যকে যেগুলো জানা খুব দরকার ছিল। আচ্ছা, আপনাকে যদি হঠাৎ করে বলা হয় মহারানা প্রতাপের বাবার নাম কি, আপনি কি বলতে পারবেন? আপনাকে যদি বলা হয় সম্রাট অশোকের পিতার নাম কি, আপনি কি বলতে পারবেন? আপনাকে যদি বলা হয় পৃথ্বীরাজ চৌহান সম্পর্কে কিছু বলুন, আপনি কি চট করে বলতে পারবেন? আপনাকে যদি বলা হয় আলেকজান্ডারের প্রধান সেনাপতি কে ছিলেন, সেটাকে আপনি বলতে পারবেন? কিন্তু আপনাকে যদি বাবর, আকবর, হুমায়ুন এই সমস্ত মানুষদেরকে নিয়ে কিছু জিজ্ঞাসা করা হয়, আপনি কিন্তু খুব সহজেই বলতে পারবেন না। তার মানে এটা নয় যে আমি যে সমস্ত প্রশ্নগুলো করলাম, যে মহারানা প্রতাপের পিতার নাম কি, আলেকজান্ডারের সেনাপতি কে ছিলেন, এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো কেউই জানেন না। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা এই সমস্ত নিয়ে চর্চা করেন, তারা বলতে পারবেন। আমি বলতে পারছি, যদি 100 জনকে আকবর, বাবর সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, 97 জন কিন্তু সঠিক উত্তরটা দিতে পারবে। কিন্তু এই সমস্ত মানুষদের, এই পৃথ্বীরাজ চৌহান, মহারানা প্রতাপ, শশাঙ্ক, আলেকজান্ডার, এই সমস্ত মানুষদেরকে নিয়ে যদি কিছু জিজ্ঞাসা করা হয়, অধিকাংশ মানুষ কিন্তু উত্তর দিতে পারবে না। কারণ তাদেরকে সঠিক তথ্য, তাদেরকে সময় ধরে, বিশেষ সময় দিয়ে তাদেরকে জানানো হয়নি, তাদের মাথার মধ্যে প্রবেশ করানো হয়নি। তাদের মাথার মধ্যে প্রবেশ করানো হয়েছে আকবর, বাবর, জাহাঙ্গীর, এই সমস্ত মানুষদের বীরত্বের কাহিনী, এই সমস্ত মানুষদের যুদ্ধ কাহিনী। তাই আসুন আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে মহারানা প্রতাপ সম্পর্কে কিছু জেনে নিই। হ্যাঁ, আমি আগেও বলছি, আবারও বলছি, আপনারা অনেকেই হয়তো আছেন যে মহারানা প্রতাপ সম্পর্কে জানেন। আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা মহারানা প্রতাপ সম্পর্কে তেমন কিছু জানেন না। আজকে আমরা জেনে নেব যে কী এমন ঘটেছিল, কী এমন বীরত্বের পরিচয় তিনি দিয়েছিলেন, যার জন্য কোটি কোটি হৃদয়ে তিনি আজও বেঁচে আছেন। তাই আসুন আজকে আমরা জেনে নিই। প্রায় 500 বছরেরও আগের ভারতবর্ষ, একের পর এক ভিনদেশি শাসকরা বিশাল বিশাল সৈন্যবাহিনী, অস্ত্রশস্ত্র, গোলা বারুদ এই সমস্ত নিয়ে ভারতের বিভিন্ন অংশ একের পর এক আক্রমণ করেছে এবং দখল করে চলেছে। এদের মধ্যে রয়েছে আফগান, তুর্কি, মোঘল প্রভৃতি। বিভিন্ন অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে এনে তারা তাদের শাসন পাকাপোক্ত করে ফেলছে। অজেয় রাজ্যগুলোকে নিজের পতাকা তলে এনে সমগ্র ভারতবর্ষে একছত্র শাসন কায়েম করার উদ্দেশ্য নিয়ে কখনো যুদ্ধ, কখনো সন্ধির নাটক চলছে। এই রকম পরিস্থিতিতে একটি রাজ্য সেই বিদেশি শাসকদের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছিল। হ্যাঁ, ঠিকই ধরেছেন, তার নাম মেবার। বর্তমানে উত্তর ভারতের রাজস্থানের অন্তর্গত এই মেবার নানা ঐতিহাসিক নাটকীয় ঘটনার কেন্দ্রবিন্দু। আর মেবারের সবচেয়ে বড় ঐতিহাসিক নায়ক ছিলেন বীর যোদ্ধা মহারানা প্রতাপ সিংহ। মেবারের সিসোদিয়া, অনেকে এটিকে সিসোডিয়া বলে থাকেন, মেবারের সিসোদিয়া রাজবংশের একজন হিন্দু রাজপুত রাজা মহারানা প্রতাপ সিংহ। মেবারের সিংহ নামে পরিচিত এই মহারানা প্রতাপ মুক্তি সংগ্রাম ও দেশপ্রেমের অপর নাম। মোগলদের বারবার প্রতিরোধ করে সমগ্র ভারতবর্ষের মুক্তির লক্ষ্যে এক নতুন চেতনার জন্ম দিয়েছিলেন এই মহারানা প্রতাপ সিংহ। এই দুর্দান্ত বীরের ইতিহাস যুগে যুগে যে কোনো স্বাধীনতাকামী ব্যক্তি বা গোষ্ঠীর জন্য অসীম প্রেরণার উৎস। তিনি ছিলেন রাজপুতদের বীরত্ব ও দৃঢ় সংকল্পের প্রতীক। বহু বছর ধরে তিনি মুঘল সম্রাট আকবরের সঙ্গে লড়াই করেন এবং বারবার তাকে পরাজিত করেছিলেন। 1540 সালের 9ই মে রাজস্থানের কুম্বলগড় কেল্লায় সিসোদিয়া রাজপুত বংশে জন্ম নেন প্রতাপ সিংহ। তার পিতা ছিলেন মহারানা দ্বিতীয় উদয় সিংহ। তিনি ছিলেন মেবারের রাজা। তার রাজধানী ছিল চিতোর। আর মাতা হলেন মহারানী জয়বন্ত বাই।
উদয় সিংহের 25 জন পুত্র, আর এই 25 জন পুত্রের মধ্যে সবার বড় ছিলেন মহারানা প্রতাপ সিংহ। তাই পিতার উত্তরাধিকার হিসেবে তিনিই মনোনীত হয়েছিলেন। মহারাজা উদয় সিংহ বিদেশি আক্রমণকারীদের থেকে রাজ্যকে রক্ষা করতে বারবার বেশ হিমশিম খেয়ে আসছিলেন। তাই উত্তরাধিকার হিসেবে রাজার মুকুটের সাথে সাথে এক বিশাল দায়িত্বের বোঝাও মাথায় নিয়েছিলেন মহারানা প্রতাপ সিংহ। রাজকীয় গুণাবলীতে কোনো অংশে কম ছিলেন না তিনি। ঘোড়সওয়ারি, অস্ত্র চালনা ও যুদ্ধনীতিতেও তিনি একেবারে পাকাপোক্ত হয়ে উঠেছিলেন। জীবনের একদম গোড়া থেকে শিক্ষা নিয়েছিলেন মহারানা প্রতাপ সিংহ। একই সাথে উদারতা, দুর্বারতা ও নির্ভয়তার এক অনন্য সন্নিবেশ ঘটেছিল তার মধ্যে। রাজসভাসদগণ থেকে সাধারণ মানুষ পর্যন্ত সবাই ছিলেন তার গুণগ্রাহী। মাত্র 17 বছর বয়সে মহারানা প্রতাপ বিয়ে করেছিলেন বিজলিয়ার সামন্ত বংশীয় আজাদ বে পানোয়ারকে। মহারানী আজাদবের পাশাপাশি তার আরও 13 জন রানী ছিলেন বলে জানা যায়। ব্যক্তিগত জীবনে 17 জন পুত্র ও 5 কন্যার পিতা ছিলেন মহারানা প্রতাপ সিংহ। 1567 সালে সম্রাট আকবর প্রায় 60,000 সৈন্যের একটি বাহিনী নিয়ে চিতোরের দুর্গ অবরোধ করতে এলে উদয় সিংহের পুরো পরিবার নগর ছেড়ে গোগুন্ডার উদ্দেশ্যে যাত্রা করেন। এই দুর্গটির বিশেষত্ব ছিল এটি 590 ফুট উঁচু পাহাড়ের উপর অবস্থিত ছিল। এর দেওয়ালগুলো ছিল অনেক চওড়া। পূর্বেও অনেক বিদেশি আক্রমণকারী এই দুর্গ দখল করার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন, তবে আকবরের হাতে এর পতন ঘটেছিল। এই দুর্গে পরপর 3 বার জৌহর সংগঠিত হয়। এখন প্রশ্ন হলো, জৌহর কি? শত্রু সেনাদের হাত থেকে পরিত্রাণের উদ্দেশ্যে এক বিশাল সংখ্যক নারী একত্রিত হয়ে আগুনে ঝাঁপ দিয়ে স্বেচ্ছা মৃত্যুবরণ করাকে বলা হয় জৌহর প্রথা। রাজপুত নারীদের মধ্যে শেষ পথ হিসেবে এইভাবে মৃত্যুবরণ বেছে নেওয়ার চল ছিল। চিতোর দুর্গে প্রথম জৌহর ঘটেছিল রানী পদ্মাবতীর সময়ে, দ্বিতীয়বার ঘটেছিল রানী কর্ণাবতীর সময়, আর তৃতীয়বার ঘটেছিল মহারানা প্রতাপ সিংহের আমলে চিতোরের পতনের সময়। সেদিন প্রায় 60,000 মোগল সৈন্যের বিপরীতে দুর্গে ছিল মাত্র কয়েক হাজার রাজপুত সেনা, যারা প্রাণপণ যুদ্ধ করেও দুর্গ বাঁচাতে ব্যর্থ হয়েছিল। বাধ্য হয়ে সম্ভ্রম বাঁচাতে প্রায় 5,000 নারী আগুনে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করেছিলেন। নিজের চোখে এই মর্মান্তিক দৃশ্য দেখে 27 বছর বয়সী প্রতাপ সিংহ তীব্রভাবে মর্মাহত হয়েছিলেন। সম্রাট আকবরের সাথে পিতা উদয় সিংহের যে চলমান শত্রুতা, তখন থেকেই তার নিজেরও শত্রুতায় পরিণত হয়। দেশকে মোগল আগ্রাসন থেকে মুক্ত করা তার লক্ষ্য হয়ে দাঁড়ায়। মহারাজা উদয় সিংহ চিতোর ছেড়ে উদয়পুরে নিজের নতুন রাজধানী স্থাপন করেন। 1572 সালে মহারাজা উদয় সিংহ পরপারে পাড়ি জমান। মুকুট পরেন মহারানা প্রতাপ সিংহ। প্রতাপ সিংহের রাজ্যাভিষেক হয়েছিল 1572 সালের 1 মার্চ। পিতার মৃত্যু এবং পিতা যে জীবদ্দশায় আর চিতোর দেখতে পেলেন না, এই গ্লানি মহারানা প্রতাপকে গভীরভাবে পীড়া দিত। তবে পীড়াগ্রস্ত তিনি একা ছিলেন না, ছিলেন আরও একজন, স্বয়ং সম্রাট আকবর। আকবর চিতোর দখল করেছিলেন এটা সত্য, কিন্তু পুরো মেবারের উপর তার আধিপত্য ছিল না। যতদিন মেবারের জনসাধারণ মহারানা প্রতাপের প্রতি অনুগত ছিলেন, ততদিন অবধি সমগ্র হিন্দুস্তানের একক জাহাপনা হবার শখ আকবরের পরিপূর্ণ করা দুষ্কর হয়ে উঠেছিল। সম্রাট আকবর বেশ কয়েকবার মহারানা প্রতাপের কাছে সন্ধির জন্য দূত প্রেরণ করেন, কিন্তু মহারানা প্রতাপ শুধু এমন চুক্তিতেই আগ্রহ ছিলেন যাতে মেবারের পূর্ণ সার্বভৌমত্ব বজায় থাকে। সন্ধির উদ্দেশ্যে পরপর কয়েকবার মহারানা প্রতাপ সিংহের কাছে প্রতিনিধি দল প্রেরণ করেছিলেন সম্রাট আকবর। সর্বশেষ প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন আকবরের বিশ্বস্ত সেনাপতি মান সিংহ। মান সিংহ নিজেও রাজপুত ছিলেন। একজন রাজপুত হয়েও রাজপুতদের হেনস্থাকারী আকবরের পক্ষ অবলম্বন করাতে মান সিংহের উপর তীব্র রাগান্বিত হন মহারানা প্রতাপ সিংহ। বলা বাহুল্য, এই প্রতিনিধি দলও ব্যর্থ হয়ে ফিরে যায়। এই ব্যর্থতা যুদ্ধ আর শান্তির মধ্যে মোটা দাগে একটি রেখা টেনে দেয়। আকবর বুঝতে পারেন সন্ধি নয়, যুদ্ধের পথেই তাকে এগোতে হবে।
এদিকে মহারানা প্রতাপও বুঝে নেন আকবরের পরবর্তী ভাষা হবে অস্ত্রের ভাষা। কিন্তু মহারানা প্রতাপ ছিলেন নিরুপায়, কারণ সম্রাট আকবরের যে পরিমাণ সৈন্য সামন্ত ছিল সেই পরিমাণ সৈন্য সামন্ত মহারানা প্রতাপের ছিল না। অনিবার্য যুদ্ধের প্রস্তুতি স্বরূপ মহারানা প্রতাপ তার রাজধানী নিজ জন্মস্থান কুম্বলগড়ে সরিয়ে নেন। জনসাধারণকে নির্দেশ দেন সব কিছু নিয়ে আরাবল্লী পর্বতের পেছনে চলে যেতে। মহারানা প্রতাপের পরিকল্পনা ছিল যুদ্ধটি আরাবল্লী পর্বতের পাহাড়ি এলাকায় সংগঠিত করার, কারণ এই ধরনের ভূমিতে রাজপুতরা লড়াই করতে অভ্যস্ত, কিন্তু মোগলরা ছিল একেবারেই অনভ্যস্ত। এই সুযোগটাই কাজে লাগাতে চেয়েছিলেন মহারানা প্রতাপ। তার একটি বাহিনী সবসময় হলদিঘাটি গিরিপথের উপর নজর রাখত। উত্তর দিক থেকে উদয়পুর প্রবেশের একমাত্র পথ ছিল এই হলদিঘাটি। 1576 সালের 18ই জুন সংগঠিত হয়েছিল হলদিঘাটির সেই বিখ্যাত যুদ্ধ। সম্রাট আকবর মানসিংহের নেতৃত্বে প্রায় 80,000 সৈন্যের এক বিশাল বাহিনী প্রেরণ করেছিলেন মহারানা প্রতাপের বিরুদ্ধে। এই বিশাল বাহিনীর বিপক্ষে মহারানা প্রতাপের দলে ছিল মাত্র 20,000 রাজপুত সেনা। গোয়ালিয়রের রামশাহ তানোয়ার ও তার 3 ছেলে ছিলেন মহারানা প্রতাপের বাহিনীর মূল সেনাপতি। এছাড়াও হাকিম খান সুরের নেতৃত্বে আফগান সেনার একটি দল এবং ভিল আদিবাসী গোষ্ঠীর একটি তীরন্দাজ বাহিনী মহারানা প্রতাপের নেতৃত্বাধীন ছিল। প্রথম ধাক্কায় মোগল বাহিনীকে একেবারে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছিল রাজপুত সেনারা। মহারানা প্রতাপ সিংহ লোনা ও রামপ্রসাদ নামে দুটো হাতি নামিয়ে দিয়েছিলেন যুদ্ধক্ষেত্রে। তীর, গোলা বারুদ এই সমস্ত কিছুর আঘাত অগ্রাহ্য করে হাতি দুটো মোগল বাহিনীকে একেবারে তছনছ করে এগোতে থাকে। সুর দিয়ে পেঁচিয়ে এক একটা ঘোড়াকে তুলে ছুঁড়ে ফেলে দিয়েছিল হাতি দুটো। মোগল সৈন্যদের লাশের উপর দিয়ে হাতি দুটো ততক্ষণ এগিয়েছিল যতক্ষণ পর্যন্ত না এদের মাহুত মোগল সেনাদের হাতে নিহত হয়েছিল। অন্যদিকে মহারানা প্রতাপ প্রবল বিক্রমে শত্রুদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে যাচ্ছেন। আকবরের এক সেনা প্রধানকে তিনি তলোয়ারের আঘাতে চিরের দিক খণ্ডিত করে দিয়েছিলেন যুদ্ধক্ষেত্রে। এদিকে হাতির পিঠে বসে যুদ্ধের সামগ্রিক অবস্থা লক্ষ্য করছিলেন আকবরের সেনাপতি মানসিংহ। বাম দিক ও ডান দিক উভয় দিকের সৈন্যদের এই ছিন্ন ভিন্ন অবস্থা দেখে মাঝের দলটি নিয়ে এগিয়ে যান মানসিংহ, কিন্তু তাকে যুদ্ধক্ষেত্রে আসতে দেখে মহারানা প্রতাপ সমস্ত কিছু ছেড়ে তার দিকে এগিয়ে আসেন। নিজের ঘোড়া চেতকের মাথায় হাতির মতো একটি কৃত্রিম সুর লাগিয়ে নেন। এই ভয়ানকভাবে দেখতে ঘোড়াটি চালিয়ে সরাসরি মানসিংহের হাতির উপরে ঝাঁপিয়ে পড়েছিলেন মহারানা প্রতাপ সিংহ। একটি রাজপুত হয়েও তিনি এই বিদেশি আক্রমণকারী এই মোগল সম্রাট আকবরের সাথ দিয়েছিলেন মানসিংহ। তার বর্ষার আঘাত থেকে অল্পের জন্য বেঁচে গিয়েছিলেন মানসিংহ। পরবর্তীতে চেতক অবশ্য এই যুদ্ধে মারা গিয়েছিল। মহারানা প্রতাপের বাহিনী এই অসম যুদ্ধে কিন্তু বাধ্য হয়েছিল পরাজিত হতে, কারণ পূর্বেই বলেছি সম্রাট আকবরের যে পরিমাণ সৈন্য সামন্ত ছিল সেই পরিমাণের অনেক কম পরিমাণ সৈন্য সামন্ত ছিল মহারানা প্রতাপের। অনেকে মনে করে থাকেন যে মুঘল সম্রাট আকবর শুধুমাত্র হলদিঘাটির নিয়ন্ত্রণ চেয়েছিলেন সুদূর গুজরাট পর্যন্ত বাণিজ্য পথটুকু সুগম করবেন বলে, কিন্তু মেবারের রানা মহারানা প্রতাপ সিংহ এত নিষ্ঠুর তা মেনে নিতে পারেননি। তা মেনে না নেওয়ায় যুদ্ধ করতে বাধ্য হয়েছিলেন আহারে মুঘল সম্রাট আকবর। কিন্তু কাপুরুষের মতো পালিয়ে যাননি মহারানা প্রতাপ সিংহ। দুঃখের বিষয় নিজের রক্তবিন্দু দিয়েও মহারানা প্রতাপ সিংহ চিতোর রক্ষা করতে পারেননি। 1578 সালে আকবরের কাছে মেবারের প্রধান দুর্গ চিতোরের পতন ঘটেছিল। আসলে চিতোরে অনেক আগে থেকেই নজর ছিল আকবরের। এক কথায় সম্রাট বাবর থেকেই মেবার মুঘল ছিল চিরশত্রু। যেহেতু অনেক আগে থেকেই আকবরের লক্ষ্য ছিল চিতোর, তাই মুঘল সম্রাট আকবর আটঘাট বেঁধেই যুদ্ধক্ষেত্রে নেমেছিলেন। কিন্তু অন্যদিকে মহারানা প্রতাপ সিংহের তেমন বিশেষ সংখ্যায় সৈন্য সামন্ত ছিল না। তবুও মহারানা প্রতাপ
অল্প পরিমাণ সৈন্য সামন্ত নিয়ে যথেষ্ট বীরত্বের পরিচয় দিয়েছেন। এইভাবেই প্রতি ক্ষেত্রে মুঘলরা আগে থেকে প্রস্তুত হয়ে আটঘাট বেঁধে হঠাৎ করে যুদ্ধ ঘোষণা করে যুদ্ধক্ষেত্রে নেমেছে। সে যাই হোক, হলদিঘাটের যুদ্ধের পরে আকবর আরও অনেকবার চেষ্টা করেছিল মেবার দখল করার, কিন্তু প্রতিবারেই তিনি ব্যর্থ হয়েছিলেন মহারানা প্রতাপ সিংহের কাছে। আসলে এতদিনে বিক্রমশালী প্রতাপ সিংহ নিজেকে একটু গুছিয়ে নিয়েছিলেন। তিনি হয়তো আকবরকে মুখ্যম জবাব দিতে পারতেন। অর্থের অভাব, সৈন্য সামন্তের অভাব বিশাল বাধা হয়ে দাঁড়িয়েছিল মহারানা প্রতাপ সিংহের জীবনে। সেনা পরিচালনা করার জন্য প্রয়োজনীয় অর্থের অভাব তার কিন্তু সামনে অনেক বাধার সৃষ্টি করে। এমতো অবস্থায় ভামা শাহ এগিয়ে আসেন মহারানা প্রতাপের কাছে এবং মহারানা প্রতাপকে বিশাল পরিমাণ অর্থ দান করেছিলেন। এই অর্থ 12 বছর ধরে মেবারের প্রায় 25,000 সৈন্যবাহিনীকে চালিয়ে নিয়ে যেতে সাহায্য করেছিল। এরপর থেকে যতবার মোগল সম্রাট আকবর মহারানা প্রতাপের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, যুদ্ধে অংশগ্রহণ করেছে, ততবারই মহারানা প্রতাপের কাছে পরাজিত হয়েছে মোগল সম্রাট আকবর। 1587 সালের পরে সম্রাট আকবর মনে হয়তো ভেবেছিলেন যে তিনি আর মহারানা প্রতাপের সাথে আর পেরে উঠবেন না। এই ভেবে উত্তর পশ্চিম ভারত ও পাঞ্জাবের দিকে তার দৃষ্টি ঘুরিয়ে নিয়েছিলেন। মহারানা প্রতাপ সিংহ তখন মেবারের বেশিরভাগ এলাকা পুনর্দখল করে নিয়েছিলেন, কিন্তু দুঃখের বিষয় মহারানা প্রতাপ সিংহ চিতোর হস্তগত করতে পারেননি। তার কারণ হলো মুঘল সম্রাট আকবর যে পরিমাণ সেনাপতি, যে পরিমাণ সৈন্য সামন্ত নিয়ে কোনো যুদ্ধে অংশগ্রহণ করতেন, তার থেকে বেশি পরিমাণ সৈন্য সামন্ত তিনি চিতোরের পাহারায় রেখে যেতেন। অবশ্য মহারানা প্রতাপ জীবনের শেষ পর্যন্ত হারিয়ে যাওয়া নগর পুনরুদ্ধারের আশা ত্যাগ করেননি, লড়াই থেকে পিছুও হটে যাননি। 1597 সালে এক শিকার অভিযানের সময় দুর্ঘটনায় আহত হয়েছিলেন মহারানা প্রতাপ সিংহ, আর এই দুর্ঘটনাই তার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছিল। এই দুর্ঘটনায় তার মৃত্যুর কারণ ছিল। 1597 সালের 29শে জানুয়ারি মেবারের এই সিংহ, বীর যোদ্ধা, ভারতবর্ষের অন্যতম স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা পরপারে এইভাবেই পাড়ি জমিয়েছিলেন। তিনি আমৃত্যু শত্রুর বশ্যতা স্বীকার করেননি। তিনি বুঝিয়ে দিয়েছিলেন রাজপুতদের কাপুরুষতা করে বেঁচে থাকার থেকে বীর বিক্রমে যুদ্ধ করে প্রাণ দেওয়া অনেক শ্রেয়। তাই তো আজও মহারানা প্রতাপ সিংহ মুক্তিকামী মানুষের চিরন্তন প্রেরণার উৎস। হ্যাঁ, বেশ কয়েকদিন হয়ে গেল এই চ্যানেলে রাজনীতির উপর একটু বেশি চর্চা করা হচ্ছে, তবে এই চ্যানেলে মাঝে মধ্যে আসবে এমন কিছু গল্প যেগুলো আমাদেরকে জানানো হয়নি। যদি আজকের এই গল্পটি, আজকের এই কাহিনীটি, মহারানা প্রতাপের বীরত্বের কাহিনী আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে, অবশ্যই ভিডিওটি বন্ধু বান্ধবদেরকে সাহায্য করবেন তাদেরকে জানানোর জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।